আজকের ঘটনাটি সংগ্রহ করা হয়েছে আদনানের কাছ থেকে। তিনি বলেন, আমরা ঢাকার বাসিন্দা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করব। এটি আজ থেকে প্রায় 19 বছর আগের কথা। তখন আমি সদ্য পরীক্ষাগুলো শেষ করেছিলাম। গরমের সময় ছিল। আমরা মিরপুরে থাকতাম। আমাদের বাড়ি যে গলিতে ছিল সেই গলি একটু সরু ছিল এবং শেষ দিকে গিয়ে বন্ধ হয়ে যেত। গরমের সময় আমার বন্ধুদের সাথে প্রায় একটা অভ্যাস ছিল। আমরা বাড়ির বাইরে রাস্তায় থাকা একটা চায়ের দোকানে বসতাম। ওটা ছিল একটা ছোট চায়ের হোটেল। অনেক রাত পর্যন্ত আমরা বন্ধুরা সেখানে বসে চা খেতাম। আশেপাশে আরও কয়েকটি দোকান ছিল, তাই আমরা বেশিরভাগ সময় বাইরে কাটাতাম। আমার সেই গলিতে খুব একটা অস্বস্তি লাগতো। আমাদের বাড়িটাও নিচতলার অংশে ছিল, তাই খুব কম বাতাস আসতো। ওপরে ছোট একটা উঠান ছিল, সেখানে কিছুটা বাতাস পাওয়া যেত। তাই আমি বেশিরভাগ সময় দেরিতে বাড়িতে ফিরতাম। আমরা বন্ধুরা বসে আড্ডা দিতাম। আমার অন্য বন্ধুরা আলাদা এলাকায় থাকতো। সেই মহল্লার কোনো ছেলেই আমার পরিচিত ছিল না, কারণ আমরা সেখানে খুব অল্প সময় আগে শিফট করেছিলাম। তখন রাত প্রায় 1:30 সময় ছিল। আমি ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছিলাম। আমি সাধারণত খুব ধীরে হাঁটি। কোনো জরুরি কাজ থাকলে দ্রুত হাঁটি, না হলে একদম আস্তে আস্তে চলি। সবাই আমাকে এই ব্যাপারটা নিয়ে টোকাও দিত যে আমি খুব ধীরে হাঁটি। ঠিক সেইভাবেই আমি আরাম করে হাঁটছিলাম। আমাদের গলিতে ঢোকার আগে একটা কর্নারের খালি প্লট ছিল। প্লটটা বেশিরভাগ সময় ফাঁকা থাকতো। সেখানে মাঝে মাঝে মানুষ ময়লা ফেলে যেত, আর কেউ কেউ সেটায় আগুনও লাগিয়ে দিত। সেদিনও কেউ ময়লায় আগুন লাগিয়েছিল, তাই সেখান থেকে অনেক ধোঁয়া উঠছিল। মনে হচ্ছিল হয়তো সন্ধ্যার দিকে আগুনটা লাগানো হয়েছিল, কিন্তু তখনও ধোঁয়া বের হচ্ছিল। যখন আমি ওই জায়গাটা পার হচ্ছিলাম, তখন হঠাৎ মনে হলো যেন কেউ আমার দিকে পাথর ছুঁড়েছে। আমি পেছনে ঘুরে তাকালাম। মনে হলো হয়তো আমার পা দিয়ে কোনো পাথর লেগে উল্টে পড়েছে, কিন্তু সেখানে কেউ ছিল না। পুরো গলি একদম ফাঁকা ছিল। যখন আমি গলিতে ঢুকলাম, তখন দেখলাম আমাদের গলিতে বেশিরভাগ সময় অন্ধকার থাকে। 1 থেকে 2টি বাড়ি রাত 10টা থেকে 11টার দিকে লাইট বন্ধ করে দেয়। তবুও বাইরে গলির লাইট জ্বলতে থাকার কথা, কিন্তু শুধু একটা বাল্ব জ্বলছিল, আর এক কোণের বাড়ির টিউবলাইট জ্বলছিল। বাকি পুরো গলি অন্ধকার ছিল। আমি যখন সামনে এগোতে লাগলাম, তখন মনে হলো যেন কেউ দ্রুত দৌড়ে আমার পেছনে আসছে। আমি পেছনে তাকালাম, কিন্তু কেউ ছিল না। খুব অদ্ভুত লাগলো, এই শব্দ কোথা থেকে আসছে। আমি তখন একটু দ্রুত হাঁটতে শুরু করলাম, আর যেই আমি গতি বাড়ালাম, মনে হলো কেউ আমার সাথে সাথে হাঁটছে, একদম পাশে চলে এসেছে। যখন সে খুব কাছে এলো, আমি দেখলাম একজন মহিলা, কালো কাপড় পরা, লম্বা পাতলা এক নারী। আমি হাঁটছি, আর সেই মহিলা আমার পাশেই হাঁটছে। আমার তো তাকে চেনা নেই, জানাও নেই। আমি কিভাবে তাকে ডাকবো বা জিজ্ঞেস করব কে সে? আমি একটু ভয় পেয়ে হাঁটার গতি বাড়ালাম, আর ঠিক তখনই ওই মহিলাও আরও দ্রুত হাঁটতে শুরু করলো। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম এবং ভয়ও লাগছিল। এই মানুষটা আমাকে কোনো ক্ষতি না করে দেয় তো? আমি বুঝতেই পারছিলাম না কে সে আর কেন আমার পেছনে আসছে। আমি ভয় পেয়ে দ্রুত দৌড়ে আমার বাড়ির গেটের কাছে পৌঁছে গেলাম। আমার কাছে চাবি ছিল, কিন্তু সেই আতঙ্কে আমি চাবিটা খুঁজে পাচ্ছিলাম না। আমি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলাম। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম ওই মহিলা আমাকে পাশ কাটিয়ে গলির শেষ দিকের চলে গেল, যেখানে গলি শেষ হয়ে যায়। এটা দেখে আমার একটু ভয় কমলো, কারণ সে তো আমাকে কিছু বলল না বা কিছু করলো না। কিন্তু এরপর সে গিয়ে একদম গলির শেষের দেওয়ালের কাছে দাঁড়িয়ে গেল। অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল, যেন এত রাতে সেখানে দাঁড়ানোর কোনো মানেই নেই। এর মধ্যেই আমাদের বাড়ির সবাই দোতলায় ঘুমিয়েছিল। কেউ একজন উপর থেকে
নিচে তাকিয়ে দেখল আমার ভাই। সে জিজ্ঞেস করলো, তোমার কাছে চাবি নেই? আমি বললাম, নিচে এসো, চাবি খুঁজে পাচ্ছি না। তখন আমার ভাই নিচে নেমে এলো, আর ঠিক সেই মুহূর্তেই ওই মহিলা আবার আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো, খুব দ্রুত গতিতে, যেন আমাকে কিছু করতে চায়। আমার ভাই তখনই দরজা খুলে দিল। আমি দ্রুত ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ভাই বলল, কি হয়েছে তোমার? আমি বললাম, দরজা খুলো না, বাইরে কেউ আছে। সে জিজ্ঞেস করলো, কে আছে? আমি আবার বললাম, দরজা খুলো না। আমাদের গেটের মধ্যে বাইরে দেখার জন্য একটা ছোট ফাঁক ছিল। সেই ফাঁক দিয়ে সে বাইরে তাকালো। সে বলল, বাইরে তো একটা মহিলা দাঁড়িয়ে আছে আমাদের ঘরের সামনে। এটা কে? আমি বললাম, চলো আমার সাথে এসো, আমি দেখাচ্ছি। আমি তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে এলাম। আমার মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ভাই জিজ্ঞেস করলো, কি হয়েছে, সব ঠিক আছে তো? আমি তাকে পুরো ঘটনা বললাম। প্লটের পাশে কিভাবে একজন মহিলা আমার পেছনে লেগেছিল, আগে কিভাবে পাথর ছোড়া মনে হয়েছিল, আর সেই ধোঁয়ার জায়গাটা। সে বলল, চলো ছাদ থেকে দেখি। আমি বললাম, ঠিক আছে। আমরা দুজনেই দৌড়ে ছাদে গেলাম। বাকি সবাই তখন ঘুমিয়েছিল। ছাদের গ্রিল দিয়ে নিচে তাকিয়ে দেখি ওই মহিলা তখনও গলির শেষের সেই খালি প্লটের কোণে দাঁড়িয়ে আছে। এত রাত হয়ে গেছে, কিন্তু সে তখনও সেখানেই দাঁড়িয়েছিল। রাত তখন প্রায় 1:30 থেকে 2টার দিকে চলে গেছে। বাইরে তখনও সেই মহিলা একাই দাঁড়িয়েছিল, একদম একা। তখন হঠাৎ সামনের গলি দিয়ে দৌড়ে 2টা কুকুর এসে পড়ল। কুকুরগুলো ওই মহিলাকে দেখে জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো, কিন্তু তার খুব কাছে যেতে পারছিল না, যেন ভয়ে থেমে যাচ্ছে। যখন কুকুরগুলো আরও কাছে যাওয়ার চেষ্টা করলো, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেই মহিলা একদম অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল। আমি নিজেও এটা দেখেছি, আমার ভাইও দেখেছে। আমরা নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার ভাই বলল, হয়তো সে প্লটের ভেতরে ঢুকে গেছে। আমি বললাম, যদি প্লটের ভেতরে যেত তাহলে তো কোণাটা দেখা যেত। সে তো একদম সেখানেই দাঁড়িয়ে ছিল, আর হঠাৎ করেই গায়েব হয়ে গেল। আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। বাড়িতে এসে দেখি বিছানা আছে। আমার এতটুকু সাহসও ছিল না যে আমি গিয়ে হাত মুখ ধুই এবং কাপড় বদলাই। আমি সরাসরি শুয়ে পড়লাম। ভয় আমার পা কাঁপছিল। যে কেউ হোক, একজন ভালো মানুষ হলেও যদি তার সাথে এমন কিছু ঘটে, সে ভয় পেয়ে যাবে। সকালে আমি এই ঘটনা বাড়ির সবাইকে বললাম। সবাই বলল, এটা তোমার শুধু ভ্রম ছিল, হয়তো কেউ যাচ্ছিল বা রাস্তা খুঁজছিল। আমি বললাম, রাস্তা খোঁজার জন্য কেউ হঠাৎ করে এমনভাবে সামনে থেকে গায়েব হয়ে যায় না। গলি তখন পুরো ফাঁকা ছিল, আর প্লটও একদম খালি ছিল। এরপর কয়েকদিন কেটে গেল। আমি একটু আগে আগে বাড়ি ফিরতে শুরু করলাম। আমার এক বন্ধু ছিল, সাইদ। তাকে বললাম, তুমি আমাকে বাইকে করে বাড়ি নামিয়ে দাও। আমি শুধু নিরাপত্তার জন্য বলেছিলাম, কোনো বাড়তি ভাব ছিল না। একদিন সে আমাকে নামিয়ে দিল। তৃতীয় দিনের কথা, সেদিনও আমরা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেক দেরি করে ফেললাম। একটা বন্ধুর বাসায় গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে দেরি হয়ে গেল। আবার সেই একই সময় হয়ে গেল, রাত গভীর। আমি আবার ভয় পেতে শুরু করলাম, কারণ আমি একা ছিলাম। 1টার কাছাকাছি সময় মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম। আর যখন আমি সেই প্লটের পাশ দিয়ে যাচ্ছিলাম, এবার প্লট একদম ফাঁকা ছিল, শুধু আগের জ্বালানো ময়লার ছাই ছড়িয়েছিল পুরো জায়গাটাতে। যেই আমি প্লটের পাশ দিয়ে এগোচ্ছিলাম, হঠাৎ করেই কেউ খুব জোরে আমার দিকে একটা পাথর ছুঁড়ে মারল, ঠিক সেই খালি প্লটের ভেতর থেকে। কোনায় শুধু একটা পুরনো গাছ ছিল। পাথরটা এত জোরে মারা হয়েছিল যে ভাগ্য ভালো আমাকে লাগেনি। আমি সাথে সাথে রেগে গেলাম। আমি ওই পাথরটা তুলে আবার প্লটের ভেতরে ছুঁড়ে মারলাম এবং জোরে বললাম, কে আসো, সামনে এসো। আমি এটা বলতেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। এমন শব্দ যেন একটা বিড়াল ডাকছে।
ঠিক বিড়ালের মতো, যেমন বিড়াল ম্যাও ম্যাও করে, ঠিক সেই ধরনের একটা বিকৃতি, অদ্ভুত আওয়াজ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, প্লট তখনও একদম ফাঁকা ছিল, সেখানে কোনো বিড়ালও ছিল না। আমি ধীরে ধীরে সামনে বাড়তে লাগলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম। যেই আমি গলিতে ঢুকলাম, দেখি সামনে থেকে কেউ হাঁটতে হাঁটতে আসছে। গলিতে তখন পুরো অন্ধকার ছিল, আমাদের বাড়ির লাইটও বন্ধ ছিল, শুধু এক কোণের টিউবলাইট জ্বলছিল। ওই আলোতে আমি একজনকে আসতে দেখলাম। আমি ভয় পেয়ে দ্রুত নিজের বাড়ির দিকে এগোতে লাগলাম। যখন আমি একদম দরজার কাছে এসে পৌঁছালাম, তখন মনে হলো কেউ খুব জোরে আমার সাথে ধাক্কা খেলো, যেন পাথরের মতো শক্ত কিছু আমাকে আঘাত করলো। আমি পেছনে ঘুরে তাকালাম আর জিজ্ঞেস করলাম, কে আছো এখানে? তখন আমি শুধু কিছু জলজলে চোখ দেখতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। কে ছিল আমি জানি না, হয়তো নিচে কেউ ছিল, হয়তো কিছুই না। তখনই আমাদের ঘরের দরজা খুলে গেল। আমার ভাই ছিল। সে বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম। সে লাইট জ্বালালো। সে বলল, এই লাইট কে বন্ধ করলো? আমি বললাম, আমি কিছুই জানি না। যেই লাইট জ্বললো তখন দেখি গলিতে আর কেউ নেই, পুরো গলি একদম ফাঁকা ছিল। আমি তাকে বললাম, এখনও একটু আগে এখানে কেউ ছিল, সামনে থেকে আসছিল, আমার সাথে ধাক্কা খেয়েছে, তারপর গায়েব হয়ে গেছে। এই প্লটে কিছু সমস্যা আছে, তুমি বিশ্বাস করো বা না করো। আমরা দুজনেই ভেতরে চলে এলাম। আমি তখনও নিচে বসেছিলাম। আমরা দুজনেই ভেতরে চলে এলাম। আমি তখনও নিচে বসেছিলাম। আমার ভাইও ছিল। আমি তাকে পুরো ঘটনাটা আবার বললাম। ঠিক তখনই আমরা এমন কিছু শব্দ শুনতে পেলাম, যেন আমাদের কেউ ধাক্কা দিচ্ছে। লোহার গেট ছিল, তাই শব্দটা আরও পরিষ্কার শোনা যাচ্ছিল। আমার ভাই বলল, মনে হচ্ছে কেউ গেট ধাক্কা দিচ্ছে। আমি বললাম, চলো উপরে যাই। আমরা ছাদে গিয়ে নিচে তাকালাম, কেউ ছিল না। কিন্তু প্লটের দিক থেকে আবার সেই অদ্ভুত শব্দ আসছিল, যেন কেউ নিচে দাঁড়িয়ে কিছু বলছে। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। ওই রাতেই আমরা ছাদে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো আমার শরীরে পানির ছিটে পড়ছে, যেন বৃষ্টি হচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, দেখো, আমার গায়ে পানি পড়ছে, অনেক ছিটে আসছে। আমার আম্মু বললেন, না, বৃষ্টি তো হচ্ছে না, পুরো ছাদ একদম শুকনো ছিল। কিন্তু আমার সত্যি মনে হচ্ছিল আমার গায়ে পানি পড়ছে, যেন বৃষ্টির ফোঁটা পড়ছে। আমি খুব অবাকও হলাম, আবার ভয়ও পেলাম। সেই রাতেই আমার গায়ে বৃষ্টির মতো পানি পড়ার মতো শব্দ। পরের দিন আমার খুব জ্বর চলে এলো। আমি আমার আম্মুকে পুরো ঘটনা বললাম। আম্মু চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, এটা ঠিক বিষয় না। তারপর আব্বুকে জানানো হলো। আব্বু বললেন, আমি তোমাকে একজন হুজুরের কাছে নিয়ে যাব। তারা আমাকে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। আমি তাকে সব ঘটনা খুলে বললাম। তখন হুজুর সাহেব বললেন, ওই বন্ধ গলিটা আসলে কোনো অদৃশ্য বা অজানা মাকলুকের চলাচলের জায়গা হতে পারে। তিনি বললেন, সেখানে হয়তো কোনো অতি প্রাকৃত সত্তা বা প্রভাব আছে। তিনি আরও বললেন, ওই এলাকায় আগে থেকেই অনেক মানুষ অভিযোগ করেছে রাতে সেখানে একজন মহিলাকে দেখা যায়। কিছু মানুষ বলে ওই জায়গাটা সেই খালি প্লটের সাথে সম্পর্কিত কোনো অদৃশ্য মাকলুকের জায়গা। আরও বলা হয়, ওই প্লটের চারপাশে দেয়াল বানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবার সেই দেয়াল ভেঙে পড়ে গেছে। এমনকি এখনও সেখানে ভাঙা দেওয়ালের চিহ্ন দেখা যায়, যেন কেউ ইচ্ছে করে ভেঙে ফেলেছে। যে দিকটায় ময়লা পড়ানো হতো সেই দিকের দেওয়ালও ভেঙে পড়েছিল। হুজুর বললেন, সেখানে সত্যি কোনো মাকলুক থাকতে পারে এবং সে জায়গাটাকে ঘিরে রেখেছে। তিনি সতর্ক করে বললেন, তোমরা যদি রাত করে একা আসা যাওয়া কম না করো, তাহলে এই ধরনের অদৃশ্য সত্তা মানুষের পেছনে লেগে ক্ষতি করতে পারে। আমি তাকে বললাম, আমার গায়ে তো সত্যি পানি পড়েছিল, আমি খুব ভয় পাচ্ছি। সেই সময় হুজুর আমাকে দম করে দিলেন, কিন্তু তিনি বললেন, আমি কোনো তাবিজ দেই না,
আমরা সেখান থেকে ফিরে এলাম। সেদিন আমি আর আমার বন্ধুদের কাছে যাইনি, কারণ আমার শরীর ভালো ছিল না। আমি শুধু আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। প্রায় রাত 10টার দিকে আমার ভাই বলল, চলো মেডিকেল স্টোরে যাই, তোমার শরীর ভালো না, চেক করিয়ে নিও আর ওষুধ নিয়ে আসছি। আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে বের হলাম। কাছে মেডিকেল স্টোর ছিল। ডাক্তার আমাকে দেখে বলল, জ্বর খুব বেশি না। সে শুধু আমাকে একটা পেইন কিলার দিল, কারণ শরীর ব্যথা করছিল। আমরা আবার ফিরে আসছিলাম। তখন রাত প্রায় 10:30 থেকে 11টার সময় হবে। তখনও গলিতে কিছু মানুষের যাতায়াত ছিল, বাইক চলছিল। আমরা যখন ফিরে আসলাম, দেখি সেই প্লটের পাশে ট্রাকের কাছে একজন লোক বসে আছে। আমি আর আমার ভাই কথা বলছিলাম। দেখো, হয়তো সে জানে না এখানে কিছু সমস্যা আছে, তাই এখানে বসে গেছে। এই কথা বলার সাথে সাথেই হঠাৎ সেই লোকটা জোরে চিৎকার শুরু করলো। মনে হচ্ছিল কেউ তাকে খুব জোরে তুলে প্লটের ভেতরে থেকে বাইরে ছুঁড়ে ফেলেছে। এমনভাবে সে চিৎকার করছিল যেন কেউ তাকে মারছে। আমরা দ্রুত তার দিকে দৌড়ে গেলাম। ঠিক তখন পাশের গলি থেকে কিছু লোকও দৌড়ে এলো। তারা বলল, এ তো মঞ্জুর সাহেব। হ্যাঁ, তার নাম ছিল মঞ্জুর। তারা সঙ্গে সঙ্গে তাকে তুলে নিল। একজন লোক তাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেল এবং সেখানে শুইয়ে দিল। তার কোমরে খুব ব্যথা ছিল, সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। তখন সবাই বলল, এই জায়গাটা ভালো না, এখানে অনেক ঘটনা আছে, এখানে কেউ কিছু করতে দেয় না। তাই আমরা নিজেরাই মাঝে মাঝে আগুন লাগিয়ে দেই, যাতে কোনো অদৃশ্য কিছু প্রকাশ না পায়। কেউ বলেছিল আগুন দিলে এসব জিনিস কম দেখা যায়, কিন্তু আসলে ওই লোকটা সেখানে কেন গিয়েছিল? সে বলল, আমি নিজেও বুঝতে পারিনি আমার সাথে কি হয়েছে। আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ খুব খারাপ লাগতে শুরু করলো, তাই আর বাসায় পৌঁছাতে পারিনি। আমি বাধ্য হয়ে ওই প্লটে বসে পড়েছিলাম। তারপরই আমার সাথে কিছু একটা ঘটে গেছে। আমি কালো ছায়ার মতো দুইটা হাত দেখলাম, কিন্তু মুখ কিছুই দেখতে পাইনি। গাছটার পেছন থেকে লম্বা চিকন দুইটা হাত বের হয়েছিল, যেন আমাকে কোনো জিনিস তুলে দূরে ছুঁড়ে ফেলেছে। আমি তখন পুরোপুরি অচেতন হয়ে গিয়েছিলাম। আমার সাথে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। ওই লোকটা যখন এসব বলছিল, তখন আশেপাশের সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। তারা বলছিল এখানে অনেক ধরনের অদৃশ্য মাকলুক আছে। আরও বলা হচ্ছিল যে ওই গাছটার ওপর নাকি কোনো এক অশরীরী সত্তা থাকে, একজন নারী রূপে দেখা যায়। প্লটের মালিকরা বারবার দেয়াল তুলে ঘিরে দিতে চেয়েছিল, এমনকি কোনো ওঝা এনে ঝাড়ফুঁক করানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি। ওই সত্তা নাকি পুরো গলিতেই ঘুরে বেড়ায়। এইসব কথা শোনার পর আমরা সবাই সেখান থেকে চলে এলাম এবং বাড়িতে ফিরে পুরো ঘটনাটা জানালাম। এরপর থেকে আমি আর আগের মতো বন্ধুদের কাছে যেতাম না। গেলেও বলতাম, তোমরা আমাকে রাতে বাড়ি নামিয়ে দিও। আমার কয়েকজন বন্ধু একসাথে বাইকে করে আমাকে নামিয়ে দিত। এভাবে কয়েকদিন কেটে গেল। আমি সাধারণত 11:30-এর মধ্যে বাড়ি ফিরে আসতাম, কারণ 12টার পর ওই ঘটনা আবার দেখা দিত। প্রায় 1 মাস কেটে গেল, আর কোনো সমস্যা হয়নি। মৌলভী সাহেবের দোয়ার পর আমার গায়ে আর কোনো পানি ছিটে পড়েনি। আলহামদুলিল্লাহ, আমি আবার স্বাভাবিক অনুভব করতে শুরু করলাম। তারপর একদিন আমার বন্ধুর ভাইয়ের বিয়ে ছিল। আমি মেহেদির অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। রাত প্রায় 2:30 বেজে গেল। আমি যখন বাড়ি ফিরছিলাম, তখন পারফিউম লাগানো ছিল। যেই আমি ওই প্লটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার কানে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কোনো গরুর ডাকের মতো, খুব জোরে। আমি থেমে গেলাম। ভাবলাম হয়তো কোনো পশু আছে, আমাকে আক্রমণ করতে পারে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কিছুই ছিল না। ওই প্লট একদম ফাঁকা। যেই আমি ঘুরে আমার গলিতে ঢুকতে গেলাম, আগের দিনের মতো আমার মনে হলো কেউ আমার পেছনে দৌড়াচ্ছে। আমি ভয় পেয়ে আরও দ্রুত হাঁটতে লাগলাম। যখন আমি বাড়ির কাছে পৌঁছালাম, হঠাৎ আমার কাঁধের ওপর একটা হাত এসে পড়ল। একটা নারীর হাত, কালো পোশাক পরা,
একদম কালো ছায়ার মতো। আমি শুধু সেই হাতটাই দেখলাম। যেই আমি পেছনে ঘুরলাম তখনই সে গায়েব হয়ে গেল। সেই রাতে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে আমি বাসায় গিয়ে বিছানায় শুতেই আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি প্রচণ্ড ঘামতে লাগলাম। এত বেশি ঘাম হচ্ছিল যেন আমার শরীরে কিছু একটা অস্বাভাবিক হয়ে গেছে। পরিবারের সবাই জেগে উঠল। আমি চিৎকার করে বললাম, আমাকে বাঁচাও, কেউ আমাকে ধরে ফেলেছে। চিৎকার করতে করতে আমি ভেতরে ঢুকে পড়লাম। তৎক্ষণাৎ আমাকে খাটে শুয়ে দেওয়া হলো। আমার আম্মু বলেছিলেন আমার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে, ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। সবাই ভয় পেয়ে গেল। কি হয়েছে কিছুই বুঝতে পারছিল না। আমি এত ঘামছিলাম যে প্রচুর পানি খেতে লাগলাম। 5 থেকে 6 গ্লাস পানি একসাথে খেয়ে ফেললাম। এরপরই আমার বমি শুরু হয়ে গেল। সবাই আরও বেশি ভয় পেয়ে গেল। আমার ভাই বলল, একে হাসপাতালে নিতে হবে, অবস্থা খুব খারাপ। তারপর আমি অচেতন হয়ে পড়লাম। রাতের বেলা আমাকে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার আমাকে পরীক্ষা করে বললেন এটা মূলত একটা শকিং কন্ডিশন, এক ধরনের প্যানিক অ্যাটাক। আর আমি অতিরিক্ত পানি খাওয়ার কারণে আমার শরীর আরও খারাপ হয়ে গেছে, তাই বমি শুরু হয়েছে। আমাকে সেখানে ড্রিপ দেওয়া হলো, ঔষধ দেওয়া হলো। আমি তখন অচেতন ছিলাম। সকালে যখন আমার জ্ঞান ফিরল তখনও চোখের সামনে অন্ধকার আর মাথা ঘোরা অনুভব হচ্ছিল। আমার আব্বু আর ভাই সামনে বসেছিল, দুজনই ক্লান্ত ছিল। আমি আমার ভাইকে ডাকলাম, নোমান। সে সাথে সাথে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ, আমি একটু ভালো আছি। আমি তার সাথে কথা বলছিলাম আর সে আমার কথা শুনতে আমার দিকে ঝুঁকেছিল। ঠিক তখনই আমি দেখতে পেলাম তার পেছন থেকে একটা কালো ছায়া বের হলো। তার চোখগুলো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। আমি একদম স্পষ্টভাবে সেটা দেখছিলাম। ওটা তার পেছনে দাঁড়িয়েছিল আর সে নিজেও আমার দিকে ঝুঁকে তাকিয়েছিল। আমি একদম স্থির হয়ে তাকিয়েছিলাম। তারপর হঠাৎ সে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, তোমার পেছনেও কালো একটা ছায়া ছিল। সে বলল, তুমি হয়তো এখনও ভয় পেয়ে আসো, শকের কারণে তোমার এমন জিনিস দেখা দিচ্ছে বারবার। ডাক্তার এসে আমাকে পরীক্ষা করলেন। তিনি বললেন, আমার অবস্থা একটু ভালো, তবে আমাকে আরও 1 ঘন্টা এখানে রেখে পর্যবেক্ষণ করতে হবে। এরপর তিনি আবার নিজে এসে চেক করবেন, তারপর আমাকে ছাড়বেন। প্রায় 12টার দিকে ডাক্তার আবার পরীক্ষা করে বললেন, তুমি খুব বেশি স্ট্রেস নিও না, নিজেকে শান্ত রাখো। যদি কোনো সমস্যা থাকে পরিবারের সাথে শেয়ার করো। তিনি আরও বললেন, আমি যে শক অবস্থায় ছিলাম সেটা খুব বিপজ্জনক হতে পারত। এমন অবস্থায় মানুষ হঠাৎ করে বাইরে বের হলে পড়ে যেতে পারে বা আরও বড় কোনো ক্ষতি হতে পারে। ডাক্তার আমাকে বারবার বলছিলেন, এখন বিশ্রাম নিতে হবে, বাইরে যাওয়া ঠিক হবে না। তারপর আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। বাড়িতে ফিরে দেখি সবাই খুব চিন্তায় আছে। আম্মু, বোন, ভাবি সবাই উদ্বিগ্ন। কিন্তু তখন থেকে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা শুরু হলো। আমি সেই নারী বা সেই ছায়াটাকে আবার দেখতে শুরু করলাম। এটা এমনভাবে দেখা দিত যে আমি যখন একা থাকতাম বা কারোর সাথে কথা বলতাম অথবা কোনো দিকে মনোযোগ দিয়ে থাকতাম বা তাকাতাম, তখনই মনে হতো আমার পেছনে কিছু একটা আছে। আমি পরিবারের সবাইকে বললাম, আমি কালো একটা ছায়া দেখি, একটা কালো পোশাক পরা কিছু, যার চোখগুলো জ্বলে। আমি সেটা হাসপাতালে থাকাকালীনও দেখেছি, এখনও দেখছি। এটা শুনে আব্বু বললেন, একজন ভালো আমিরকে ডেকে আনা দরকার। তিনি তার এক পরিচিতের মাধ্যমে একজন আমিরকে ডেকে আনলেন। যখন সেই আমির সাহেব আমাদের বাড়িতে প্রবেশ করলেন তখনই তিনি বললেন, এখানে খুব শক্তিশালী আসর আছে, কোনো অদৃশ্য সত্তা এই বাড়িতে রয়েছে। তিনি আমার ওপর দম করতে শুরু করলেন, কিন্তু তখনও সেই সত্তা বা সেই উপস্থিতি ঘরের ভেতরেই অনুভূত হচ্ছিল। তিনি বললেন, অনেক দিন ধরেই এটা আমার পেছনে লেগে আছে, কারণ আমি যখন সেই গলি দিয়ে যাতায়াত করতাম তখন সেটার উপস্থিতির
আর যেদিন আমি পারফিউম ব্যবহার করেছিলাম তখন সেই সত্তা আরও বেশি প্রভাব ফেলেছিল, যেন আমার ওপর পুরোপুরি ভর করে নিয়েছিল। এরপর তিনি দম করলেন, কিছু তাবিজ দিলেন। তিনি বললেন কিছু বিশেষ তাবিজ আছে যেগুলো মাগরিবের আগে জ্বালাতে হবে। যখন সেগুলো জ্বালানো শুরু হলো তখনই আবার অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। আমার খাটের নিচ থেকে এমন শব্দ আসতে লাগলো, কেউ যেন কাঁদছে। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, কিন্তু তখনও কিছুই হচ্ছিল না। সবাই এসে পাশে বসে থাকতো। তখন আবার তাদের ডাকা হলো। তারা বলল এটা এখন নিজের অস্তিত্ব প্রকাশ করছে ভয় দেখানোর জন্য। এটা এমন করছে, একে একা রাখা যাবে না। এভাবে প্রায় 15 দিন আমার অবস্থা এমনই ছিল। আমি যখন বাথরুমে যেতাম তখনও ভয় লাগতো, একা থাকতে পারতাম না। আগে আমার এমন অবস্থা ছিল না, কিন্তু ধীরে ধীরে আমার কন্ডিশন এমন হয়ে গেল। শেষে আমার আব্বু আম্মু সিদ্ধান্ত নিলেন আমাদের এই জায়গা ছেড়ে দিতে হবে, কারণ আমাদের ছেলের সাথে যা হচ্ছে সেটা এখানে থাকলে আরও খারাপ হতে পারে। আর যারা পরামর্শ দিয়েছিল তারাও বলেছিল জায়গাটা ছেড়ে দেওয়াই ভালো। আমি জায়গাটার সম্পূর্ণ লোকেশন বলবো না, কারণ এই উপস্থিতি যদি বারবার পেছনে লেগে থাকে তাহলে এটা আরও ক্ষতি করতে পারে, এমনকি খিঁচুনি বা বড় সমস্যা পর্যন্ত হতে পারে। তারপর আব্বু নতুন বাসা খুঁজতে শুরু করলেন। অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত আমরা অন্য একটা এলাকায় একটা বাসা পেলাম। সেখানে আমরা শিফট করলাম, কিন্তু সেই এলাকার সেই ঘটনা আমি কখনো ভুলতে পারবো না। তারপরও অনেক দিন আমি অসুস্থ ও ভীত ছিলাম। আজও আমি পুরোপুরি স্বাভাবিক নই। রাত 12টার পর আমি এখনও বাইরে থাকি না। সেই ভয় এখনও আমার মধ্যে আছে। যদি খুব দেরি হয়ে যায় মনে হয় কোনো কিছু আমার ওপর হামলা করতে পারে। সন্ধ্যার পর আমি পারফিউমও কম ব্যবহার করি, কারণ এতে আমার মাথা ভারী হয়ে যায়। মনে হয় কেউ যেন আমার মাথা ধরে আছে। এরপর আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, এমনকি নিজেও এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। অনেকেই বলেছেন রাত 12টা থেকে ভোর 3টার মধ্যে ওই ধরনের অদৃশ্য সত্তার প্রভাব সবচেয়ে বেশি থাকে। এই সময় তাদের চলাচল বা উপস্থিতি বেশি দেখা যায়। আর কেউ বাধা দিলে তারা ক্ষতি করতে পারে বা নিজেকে প্রকাশ করে দেয়। আমার সাথেও ঠিক এটাই হয়েছিল। আর সবশেষে যে হুজুর এসেছিলেন তিনি সম্ভবত হুজুর ছিলেন না, সম্ভবত তিনি কবিরাজ ছিলেন। সবশেষে সবাই আমাকে বলেছিল এত রাতে পারফিউম লাগিয়ে যদি তুমি এমন জায়গা দিয়ে একা যাও যেখানে এমন অদৃশ্য সত্তা আছে তাহলে তারা তোমাকে ক্ষতি করতেই পারে। যাই হোক, এটাই ছিল ঘটনা। আমি এখনও নিজের নিরাপত্তার জন্য তাবিজ সাথে রাখি, যাতে আমি সুরক্ষিত থাকি। যা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ। এটাই ছিল ঘটনা। তো লিসেনার্স, আমি এই মেসেজটাই দিতে চাই, এই ধরনের ঘটনা শুধু বিনোদনের জন্য নয়, এগুলো অনেক সময় জীবনের শিক্ষা দেয়। আপনারা হয়তো এগুলোকে শুধু গল্প হিসেবে শুনছেন, কিন্তু এগুলো অনেক সময় কারো বাস্তব জীবনের অভিজ্ঞতা। তাই সবসময় বিষয়গুলো ভালোভাবে বুঝে নেবেন। আপনাদের ফিডব্যাক জানাতে পারেন আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর একটি ঘটনার দিকে যাই। ওম্মাহিল নামের একজন নিজের জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করেন। তিনি বলেন এই ঘটনা মনে পড়লে আজও তার শরীরে অদ্ভুত এক ভয়ের অনুভূতি হয়। তারা আগে ঢাকাতে গাজীপুরে থাকতেন, কিন্তু পারিবারিক সমস্যার কারণে উত্তরাতে চলে আসতে হয়। তার বাবা তখন বিদেশে ছিলেন, পরে তিনিও ফিরে আসেন। এরপর তারা নানার বাড়িতে থাকতে শুরু করেন। শুরুতে সব কিছু স্বাভাবিক ছিল, পরিবার একসাথে ছিল, জীবন সাধারণভাবেই চলছিল। কিন্তু ধীরে ধীরে এমন কিছু শুরু হয় যা পুরো পরিবারকে কাঁপিয়ে দেয়। তখন তিনি 5ম শ্রেণীতে পড়তেন। প্রথমে তার শরীর খারাপ লাগতে শুরু করে, অস্বাভাবিক দুর্বলতা, সারাক্ষণ ক্লান্তি, কোনো কিছুতে মন বসে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। তার মা তাকে অনেক ডাক্তার দেখান, সব পরীক্ষা করা হয়, কিন্তু রিপোর্ট সব ঠিক আসে। ডাক্তাররা বলেন শিশুটি একদম সুস্থ, কিন্তু বাস্তবে তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এমনকি তাকে স্কুলেও ছাড়তে হয়। ঔষধ খেয়েও কোনো উন্নতি হয় না। এরপর একদিন এমন ঘটনা ঘটে যার পর সবাই বুঝে যায় এটা শুধু অসুস্থতা নয়। সেদিন বাড়িতে শুধু সে এবং তার মা ছিল।
মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ অন্য ঘর থেকে অদ্ভুত শব্দ শোনেন। প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু আবার শব্দ আসে, এবার আরও জোরে। মা সঙ্গে সঙ্গে ঘরে যান এবং ভেতরে ঢুকেই থমকে যান। দেয়ালে রক্তের দাগ ছিল। এটা এমন দাগ ছিল না যেন হালকা ছোঁয়া লেগেছে, বরং গভীর, স্পষ্ট এবং তাজা মনে হচ্ছিল, যেন এইমাত্র তৈরি হয়েছে। মা এত ভয় পেয়ে যান যে চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। বাড়ি বড় হওয়ায় অন্য ঘরগুলো পর্যন্ত শব্দ পৌঁছানো কঠিন ছিল। কিছুক্ষণ পর পরিবারের সবাই এলে মা তাদের দাগগুলো দেখান। সবাই অবাক হয়ে যায়, কারণ দাগগুলো তখনও তাজা মনে হচ্ছিল। পরিবারের এক কারি সাহেব, যিনি কোরআন পড়াতেন, তাকে ডাকা হয়। তিনি দেয়াল দেখে চুপচাপ থাকেন, তারপর বলেন তিনি কিছুক্ষণ বসে থাকবেন। এদিকে শিশুটির অবস্থা আরও খারাপ হতে থাকে। পরের দিন তারা একজন আলেমের কাছে যায়। তিনি এক গ্লাস পানিতে কিছু পরে শিশুটিকে পান করতে দেন এবং বলেন এর স্বাদ বলতে। পানি মুখে দিতেই তার কাছে সেটি অত্যন্ত তিতা লাগে, যেন কোনো তীব্র ঔষধ মেশানো হয়েছে। অথচ অন্যরা বলে পানি স্বাভাবিক। আলেম কিছুক্ষণ চুপ থেকে বলেন এটি জাদুর প্রভাব। এই কথা শুনে সবাই ভেঙে পড়ে। তারপর তিনি শিশুটির ওড়না চান। ওড়নাটি হাতে নেওয়ার পর সবার সামনে সেটি ধীরে ধীরে লম্বা হতে থাকে। মা দ্রুত শিশুটির হাত ধরে ফেলেন, আর দাদি বারবার আয়াতুল কুরসি পড়তে থাকেন। আলেম বলেন তিনি পরের দিন আসবেন। সেই রাতেই শিশুটির অবস্থা আবার খারাপ হয়ে যায়। সে বিছানায় শুয়েছিল। হঠাৎ তার চোখ দেওয়ালের দিকে যায়, যেখানে সে দেখে কিছু একটা নড়ছে, যেন দেওয়ালের ওপর দিয়ে কিছু হামাগুড়ি দিচ্ছে। সে ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে মা ও পরিবার দৌড়ে আসে। ঠিক তখনই তার মুখে একটি জোরে আঘাত লাগে, যেন কেউ চর মেরেছে। হাতের ছাপ তার গালে স্পষ্ট দেখা যায়। পুরো ঘরে ভয়াবহ নীরবতা নেমে আসে। কারি সাহেবকে জানানো হলে তিনি বলেন এটি কোনো বিরক্ত অশরীরী, যারা চায় কাজ বন্ধ হোক। পরের দিন আলেম বলেন তাকে নিম ও বরই পাতার পানি দিয়ে গোসল করাতে হবে এবং কিছু দোয়া পরে ফু দিতে হবে। তিনি কঠোরভাবে বলেন মাগরিবের পর যেন কেউ বাইরে না যায়। সব কিছু এভাবেই চলতে থাকে। আর হ্যাঁ, এটি একটি রানিং ঘটনা। তো লিসেনার্স, এই ছিল ঘটনা। আজকের এই দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন। আর ঘটনাগুলো বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।